আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ নির্বাচনকালীন সরকার ব্যবস্থার প্রসঙ্গও তুলবে বিএনপি, জানালেন বাংলাদেশকে আর কেউ সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য ব্যবহার করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। গোপনে জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, ঈদে মিলাদুন্নবীর শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। আরও শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিল বিজিবি, পরিস্থিতি পর্যালোচনায় সোমবার মিয়ানমারে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডেকেছেন সু চি। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় ঐক্যের উপর জোর দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি, বাড়ছে কেন্দ্রীয় মনিটরিং। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো সংবাদ। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগ আশা করছে বিএনপি। রোববার সংলাপে যোগ দিয়ে এ বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানাবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। মইনুল হাসানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রথম দফায় 5টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামী রোববার বিএনপিকে দিয়ে শুরু হতে যাচ্ছে এ সংলাপ। রাষ্ট্রপতির সংলাপে দলের অবস্থান কি হবে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে তা নিয়ে চলছে নানা আলোচনা। দলের প্রধান কার্যালয়ে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, রাষ্ট্রপতি ও সরকার আন্তরিকভাবে চাইলে এ উদ্যোগ সফল না হওয়ার কোনো কারণ নেই। মাননীয় রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি যে এটা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। সরকারকে আন্তরিক হতে হবে এবং রাষ্ট্রপতিকেও আন্তরিক হতে হবে যে তিনি সত্যিকার অর্থে দেশে একটা বড় কাজ করতে চান এবং তার নাম বাংলাদেশের রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদি তিনি সত্যিকার অর্থে ওই ধরনের একটা নির্বাচন কমিশন গঠন করে দিতে পারেন, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। শুধু শক্তিশালী নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সেজন্য সংলাপে নির্বাচনকালীন সরকার পদ্ধতির বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করবে তার দল। কোন নির্বাচন কমিশনের পক্ষেই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে একেবারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার না থাকে। ওই সরকারটি হতে হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকার সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করা, এটা হচ্ছে তার প্রধান কাজ। এই অবশ্যই এই বিষয়টা উঠে আসবেই, কারণ এটাই তো আপনার সমস্ত সমস্যাগুলো সৃষ্টি করেছে, প্রসঙ্গটা তো আসবেই। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে সেই উদ্যোগ নেওয়াটা ওনার উচিত। একই সঙ্গে আমরাও এই বিষয়ে আমাদের মতামত আমরা পরবর্তীকালে দেব। সেটা মির্জা ফখরুল বিশ্বাস করেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবনা রাজনৈতিক সমঝোতার একটি ভিত্তি হতে পারে। আগামী বছরের 8 ফেব্রুয়ারি শেষ হবে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মাটিকে আর কখনো সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2016 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2016 এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিষ্ঠা করে। এবারও দেশি বিদেশি মিলে ন্যাশনাল ডিফেন্স কোর্সে 78 জন ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে 35 জন অংশ নেন। তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা পরিবর্তনশীল যুদ্ধ কৌশল ও প্রযুক্তির দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখছি।
আমরা প্রতিনিয়ত আমাদের সশস্ত্র বাহিনীর সামর্থ্যকে পুনর্মূল্যায়ন করে যাচ্ছি এবং একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের জন্য সময়োচিত সকল পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেকোনো দুর্যোগ ও বিপর্যয়ে নিষ্ঠা ও একাগ্রতার সাথে জনগণের পাশে সবসময় দাঁড়ান। অবকাঠামো নির্মাণেও তাদের নির্ভরযোগ্যতা দেশে ও বিদেশে আজকে সমাদৃত। একটা জনগণের কাছ থেকে একটা আস্থা বিশ্বাস অর্জন করতে আজকে সমর্থ হয়েছে। জঙ্গিবাদের মতো সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা। এই সভ্যতা বিনাশী প্রবণতা নির্মূল এর কারণ, উৎস, অর্থের উৎস সবকিছু আমাদের যেমন বের করতে হবে, আবার প্রতিকারের উপায়টা কি সেটাও আমাদের নিরূপণ করতে হবে। আমাদের সরকার জঙ্গি নির্মূল ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। এমডিজির মতো এসডিজি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে উপরে উপরে নিষ্ক্রিয় হলেও জঙ্গিরা গোপনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গুলশান ও শোলাকিয়া হামলার পর জঙ্গি তৎপরতা সাময়িকভাবে নিষ্ক্রিয় হলেও দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খণ্ড খণ্ড জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন তিনি। আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহসী অভিযানে তারা সাময়িকভাবে দুর্বল নিষ্ক্রিয় হলেও প্রকাশ্যে তারা দুর্বল নিষ্ক্রিয়, কিন্তু তলে তলে তারা আরো বড় ধরনের ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে। সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জিহাদের নামে মানুষ মেরে শান্তির ধর্ম ইসলামের বদনাম করছে একটি বিপদগামী চক্র। ভারতের মানুষকে যারা হত্যা করে, পেট্রোল বোমা মেরে, তারা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না। যাদের কাছ থেকে যুদ্ধ করে দেশ আমরা মুক্ত করেছি, তাদের দাসত্ব দেওয়ার জন্য আবার ষড়যন্ত্র চলছে। অবশ্যই এটাকে প্রতিহত করতে হবে। একটি রাজনৈতিক দল দেশবিরোধী চক্রান্তে জড়িত রয়েছে বলে দাবি করে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আন্তর্জাতিক এ শান্তি সমাবেশের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া নামের সংগঠন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে আগামীকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। কোর্ট সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ায় তা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। 2008 সালের 4 নভেম্বর ওই প্রতীকে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। কক্সবাজারের নাপ নদীর 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় শতাধিক রোহিঙ্গা বোঝাই 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাপ নদীর জলসীমানা অতিক্রম করার চেষ্টাকালে বিজিবির বাধায় রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। এছাড়া ঘুমঘুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি 26 জন রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে। গত 9 অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের 9 সদস্য নিহত হয়। এ ঘটনায় রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে সেনা অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। গত 1 নভেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্তে রোহিঙ্গা বোঝায় 275টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব নৌকায় প্রায় 4000 রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে বিজিবি।
এদিকে রাখাইন প্রদেশের রোহিঙ্গা সংকট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে ইয়াঙ্গুন দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বান করেছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। 19 ডিসেম্বর অনুষ্ঠেয় এই বৈঠকে রাখাইন প্রদেশের পরিস্থিতি তুলে ধরবেন মিয়ানমারের সরকারের প্রেসিডেন্ট অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সুচি। বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইএআইএসও এর উদ্ধৃতি দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে রাখাইন প্রদেশের ঘটনা নিয়ে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বৈঠকে তুলে ধরা হবে। তবে গত শুক্রবার সদস্য দেশগুলোকে জানানো হলেও এখন পর্যন্ত বৈঠক নিয়ে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। সৌদি আরবে পুরুষ কর্মী পাঠাতে সরকার নির্ধারিত ফির চেয়ে 4-5 গুণ বেশি ফি আদায়ের অভিযোগ উঠেছে কয়েকটি রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে। তবে কোনো ধরনের হয়রানির প্রমাণ পেলে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিকে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরা জানিয়েছে এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও জানাচ্ছেন শারফুল আলম। ময়মনসিংহের ভালুকার জয়নাল আবেদিন জীবনমান উন্নত করতে সৌদি আরব যাবেন তিনি। ভিসা পাওয়ার পর আঙুলের ছাপ দিতে এসেছেন প্রবাসী কল্যাণ ভবনে। সৌদি আরব যেতে সরকার ঘোষিত ফি 1,65,000 টাকা। তবে তার মতো অনেককেই এজন্য গুনতে হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। আমার যাওয়ার টোটাল খরচ হচ্ছে 6 লক্ষ টাকা। 8 লাখ টাকা প্রথমে চাচ্ছিল, তারপরে চাইছে 6 লাখ, এটাই ফিক্সড। তারা একটু মুচকি হাসি দিয়ে বলে যে তাহলে তো অফিসে যাচাই করছি, বেশি টাকা দিয়ে যাচ্ছে, দেখতে হবে তারা কি রিক্রুটিং এজেন্সির কাছে বেশি টাকা দিয়ে যাচ্ছে। আমরা ওদেরকে ব্যবসা থেকে সরিয়ে দিতে পারি, অনেক ব্যবস্থায় তাদের বিরুদ্ধে আমরা নিতে পারি। হয়রানি এড়াতে তাই সৌদি আরব যেতে আগ্রহীদের সরাসরি রিক্রুটিং এজেন্টদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসী। 8 বছর বন্ধ থাকার পর গত বছর আবারও সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ কর্মপরিবেশ ও কারখানার উন্নয়নে সরকারি উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। তবে শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং শ্রম আইন যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আইন সংশোধনের সুযোগ আছে। আইএলও মহাপরিচালকের ঢাকা সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। মাহবুবুল আলমের রিপোর্ট। তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধস পরবর্তী বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বজুড়ে। পরে ইউরোপ ও আমেরিকা ভিত্তিক ক্রেতা জোট অ্যাকর্ড অ্যালায়েন্স ও সরকারি উদ্যোগে ৩,৮০০টি কারখানা পরিদর্শন করে নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন মেয়াদে সংস্কারের নির্দেশনা দেওয়া হয়। বন্ধ করা হয় ৩২টি কারখানা। এরই মধ্যে সংশোধন হয়েছে শ্রম আইন। এই অবস্থায় বাংলাদেশ সফরে এলেন আইএলও মহাপরিচালক গাই রাইডার। বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তুলে ধরেন তার মতামত। I think good progress has been made. I was told in one factory that it was 80% complete, but there was work still to be done. And that reflects the overall situation. I would say that since 2013, a great deal of work has been done. পোশাক খাতের উন্নয়ন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। The Labour Act has been amended. The ILO would like to see some further modifications made. We have the outstanding question of EPZ legislation, where we believe as well that full worker rights need to be ensured. সংবাদ সম্মেলনে শ্রম আইন বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপের পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন শ্রম প্রতিমন্ত্রী। সমস্যাটা একটা জায়গায় দুই পক্ষে আমার মনে ভালো করে লেবার ল সম্পর্কে ধারণা নাই। শ্রমিকের রেসপন্সিবিলিটি, শ্রমিকের অধিকার, এগুলি সম্পর্কে ভালোভাবে সাধারণ শ্রমিকদের বা মিড লেভেল ম্যানেজমেন্টের খুব একটা ভালো ধারণা আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে সমস্যা হতো না, কারণ তারা উভয় পক্ষে ভালো। শুধুমাত্র আমার মনে আস্থার সামান্য কিছু অভাব আছে। এ সময় শ্রমিকদের কর্মপরিবেশ ও দক্ষতা উন্নয়নে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে সহায়তা বাড়ানোর আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর।